হচ্ছে। তাহলে আমাদের আজকে কাজ হচ্ছে উইলিয়াম মেকপিস থেকারি। হ্যাঁ, বলছে অ্যাজ দ্য টু মোস্ট সাকসেসফুল নভেলিস্ট অফ দেয়ার ডে, তাহলে দুইজনকে সাকসেসফুল নভেলিস্ট বলা হচ্ছে। তার মধ্যে কাকে বলা হচ্ছে? ইট ইজ ন্যাচারাল ফর আস অ্যাজ ইট ওয়ার ফর দেয়ার পার্সোনাল ফ্রেন্ডস অ্যান্ড অ্যাডভান্স টু কম্পেয়ার ডিকেন্স অ্যান্ড থেকারি উইথ রেসপেক্ট টু দেয়ার লাইফ অ্যান্ড ওয়ার্ক। এখানে আবার তাদের তুলনা করা হচ্ছে অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ওয়ার্ল্ড ইন হুইচ দে লিভড। ডিকেন্স আফটার আ ডেসপারেটলি হার্ড স্ট্রাগল ইন হিজ বয়হুড উইথআউট ফ্রেন্ডস অ্যান্ড হায়ার এডুকেশন, যেটা আমরা দেখছি তাই না, যে এই ডিকেন্সের যে অবস্থা ঠিক একই অবস্থা কার ক্ষেত্রে ছিল? আলফ্রেড টেনিসন, তাই না? তারপরে ওদিকে আমরা দেখেছিলাম একই অবস্থা ছিল হচ্ছে আমাদের এসটি কোলরিজের। এরা হচ্ছে একটু মানে কি ফ্যামিলিগত দিক থেকে বা হচ্ছে মেন্টাল মানে কি বলবো কিছু ডেভেলপমেন্টের দিক থেকে তারা একটু অন্য ধরনের, যারা মানুষ সমাজের সাথে মিশতে পারেনি, নিজেকে সবসময় একাকী রাখছে, এরকম একটা বিষয়। এখানে ডিকেন্সের ক্ষেত্রে বলছি কি দেখো, ডিকেন্স আফটার আ ডেসপারেটলি হার্ড স্ট্রাগল ইন হিজ বয়হুড উইদাউট ফ্রেন্ডস অর হায়ার এডুকেশন কামস ইনটু ম্যানহুড cheery, self-confident, energetic, filled with the joy of his work. তার মানে সে বিভিন্ন ধরনের কাজ করেছে। আমরা দেখেছি যে চার্লস ডিকেন্স বিভিন্ন ধরনের কাজ করেছে কিন্তু, তাই না, তার ব্যক্তিগত জীবনে, এবং সেগুলো তার অভিজ্ঞতা হিসাবে কাজ করেছে। এবং সেই অভিজ্ঞতাগুলো আমরা কয়েকটা নভেলেও পাচ্ছি, যেমন ডেভিড কপারফিল্ড, তারপর হচ্ছে পিকউইক, পেপার্স, এগুলোতে। হুইচ হ্যাড অ্যাট ফার্স্ট ট্রিটেড হিম সো হার্শলি, হি ফাইন্ডস গুড এভরিহোয়ার ইভেন ইন দ্য জেলস অ্যান্ড ইন দ্য স্লামস। বলছে সব জায়গায় সে যেন ভালোই খুঁজে পেয়েছে, খারাপ কিছু পায়নি, সে জেলে হোক অথবা বস্তিতে হোক। কারণ কি? বিকজ হি ইজ লুকিং ফর ইট। কারণ সে এমন কিছু একটা জিনিস চাচ্ছিল যেটা সে এই সকল জায়গাতেই পেয়েছে। কিন্তু বলা হচ্ছে থ্যাকারি অন্য দিক থেকে আফটার আ বয়হুড স্পেন্ট ইন দ্য বেস্ট ইংলিশ স্কুল, যেমন আমাদের ক্ষেত্রে কি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দুইজন বিখ্যাত রাইটার আছে, কবি আছে, তাদের একজন আরেকজনের বিপরীত। কে কে বলতো? বলো কার কার নাম বলতে চাচ্ছি আমি? রবীন্দ্রনাথ আর কাজী নজরুল। হ্যাঁ, রবীন্দ্রনাথ ট্যাগর আর কাজী নজরুল ইসলাম, দুইজন কি সম্পূর্ণ একজন আর একজনের বিপরীত, তাই না? তাদের চিন্তা ভাবনা, তাদের ফ্যামিলিগত ব্যাপারগুলোর দিক থেকে, সব দিক থেকে কিন্তু তারা সম্পূর্ণ আলাদা। তো এখানেও ঠিক দেখা যাচ্ছে যে চার্লস ডিকেন্স যেখানে গরিব পরিবার থেকে আসছে, তাই তো বিভিন্ন কষ্ট সহ্য করেছে, তার পরিবার চালানোর জন্য বিভিন্ন জায়গায় কাজ করেছে। অন্যদিকে থ্যাকারি কি বেস্ট স্কুল থেকে পড়াশোনা করেছে, বেস্ট লাইফ লিড করেছে, সেটা কিন্তু এখানে দেখানো হবে। তা বলছে দেখো এখানে কি বলছে যে থ্যাকারি আফটার আ বয়হুড স্পেন্ট ইন দ্য বেস্ট ইংলিশ স্কুলস উইথ মানি, ফ্রেন্ডস অ্যান্ড কমফোর্ট অফ এভরি কাইন্ড faces life timidly, distrustfully and dislike the literary work which makes him famous. তার মানে কি দেখো, যে ডিকেনসন এত ভোগার পরেও পৃথিবীতে অনেক কিছু ভালো খুঁজে পেয়েছে, আর এত কিছু ভালোভাবে থাকার পরেও থ্যাকারির কাছে জীবনটা খুব একটা ভালো মনে হয়নি, ডিস্ট্রাস্টফুলি সে লাইফ লিড করেছে। হি হ্যাজ এ গ্রেসিয়াস অ্যান্ড লাভেবল পার্সোনালিটি, ইজ কাইন্ড অফ হার্ট অ্যান্ড রেভার্ড অল দ্যাট ইজ পিওর অ্যান্ড গুড ইন লাইফ, ইয়েট হি অলমোস্ট সিনিক্যাল, কিন্তু তারপরেও সে একটু সিনিক্যাল টাইপের, সন্দেহবাদী, খারাপ কিছু খুঁজে পাওয়ার সময়, টুয়ার্ড দ্য ওয়ার্ল্ড হুইচ ইউজেস হিম সো ওয়েল, অ্যান্ড ফাইট শ্যামস, ডিসেপশনস, ভ্যানিটিস এভরিওয়্যার বিকজ হি লুকস ফর দেম। দেখো যে যেটা খুঁজতেছে, যে গুড খুঁজতেছে, বলছে দেখো যে হি ইজ লুকিং ফর ইট, এই ইট মানে কিন্তু গুড। আচ্ছা দেখো তো এই গুডটা কোন পার্সেস স্পিচ, কেউ বলতে পারবা? হি ফাইন্ডস গুড, এই পার্সেস স্পিচ, তার নাউন। এই গুড কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে, ঠিক আছে তো? আর এই নাউনের এই ইটটা দিয়ে কাকে বোঝাচ্ছে বলো তো? এই ইটটা দিয়ে, এইটা দিয়ে কিন্তু গুডকে বোঝাচ্ছে, নাউনকে বোঝাচ্ছে। হুম, একইভাবে এখানে কি কি বলা হচ্ছে যে আর সে কি খুঁজে পেয়েছে? সে খুঁজে পেয়েছে শ্যামস, ডিসেপশনস, ভ্যানিটিজ এভরিওয়্যার বিকজ হি লুকস ফর দেম, কারণ সে এগুলোই সমাজ থেকে খুঁজে পেয়েছে এবং সে নভেলে দেওয়ার চেষ্টা, তার মানে যে যে দৃষ্টিভঙ্গি নিয়ে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীর দিকে তাকাবে, সেই পৃথিবীটাকে সে সেইভাবেই দেখতে পাবে বলে মনে করা হচ্ছে।
তাই বলছে ওয়ান ফাইন্ডস দ্যাট, এই যে বলছে দেখো, ওয়ান ফাইন্ডস হোয়াট ওয়ান সিক্স ইন দিস ওয়ার্ল্ড, বাট ইট ইজ পারহ্যাপস সিগনিফিকেন্ট দ্যাট ডিকেন্স সর্ট হিজ গোল্ডেন ফ্লিস অ্যামং প্লেইন পিপল। অন্যদিকে থ্যাকারি ইন হাই সোসাইটি, তাহলে ডিকেনসন খুবই কমন পিপলদের মধ্য থেকে তার সাহিত্যের উপাদান খুঁজে পেয়েছে, আর থ্যাকারি হাই সোসাইটিতে। আর এখানেই পার্থক্যটা, হ্যাঁ, দ্য চিফ ডিফারেন্স বিটুইন দ্য টু নভেলিস্ট হাউএভার ইজ নট ওয়ান অফ এনভায়রনমেন্ট বাট অফ টেম্পারামেন্ট, মানে কে কি পরিবেশে বড় হয়েছে সেটা নয়, বরং কার কি মেজাজ, কার কি দৃষ্টিভঙ্গি, তার উপরেই নির্ভর করছে। তো যাক, এখানে কিছু এরকম আলোচনা আছে, ওগুলো নিয়ে আমরা যাচ্ছি না। থ্যাকারির লাইফটা নিয়ে আমরা খুব একটা কথা বলবো না, আমরা তার ওয়ার্কে চলে যাব সরাসরি। হ্যাঁ, এই যে দেখো, ভ্যানিটি ফেয়ার, তার বিখ্যাত একটা রাইটার বলছে দেখো, আফটার দ্য মডারেট সাকসেস অফ ভ্যানিটি ফেয়ার, Thackeray wrote the three novels of his middle life, upon which his fame chiefly rests: পেন্ডেনিস, হেনরি এসমন্ড অ্যান্ড দ্য নিউ কামস। কিন্তু সবচেয়ে মানে পরিচিত ইয়ে হচ্ছে ভ্যানিটি ফেয়ার, এটাই মোটামুটি দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি পরিচিত। ডিকেন্স গ্রেট পপুলার সাকসেস অ্যাজ আ লেকচারার অ্যান্ড ড্রামাটিক রিডার had led to general desire on the part of the public to see or to hear literary men, and Thackeray, to increase his income, সে তার ইনকামের আগ্রহ ছিল, gave two remarkable courses of lectures, the first being English humorist of the 18th century and the second is the Four Georges। হ্যাঁ, তাই বলছে both courses being delivered, মানে তিনি কোর্স লেকচারও দিয়েছেন। যেমন আমরা জানি যে বিশেষ করে আমাদের আমেরিকা, ইংল্যান্ড, এই দেশগুলোতে লেকচার দিয়ে অনেকে ব্যাপক ইনকাম করে। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় গিয়ে লেকচারের আয়োজন করে, তারা মোটিভেশনাল স্পিচ দেয় এবং সেখান থেকেই তারা ব্যাপক ইনকাম করে। এখানেও বলছে তিনি শুধু কোর্স, লেকচারের উপর কোর্স দিয়েই তিনি ব্যাপক ইনকাম করেছেন আর কি। হ্যাঁ, তাই বলছে অ্যান্ড দ্য সেকেন্ড ফোর জর্জেস, বোথ কোর্সেস বিং ডেলিভার্ড উইথ গ্র্যাটিফাইং সাকসেস ইন ইংল্যান্ড অ্যান্ড স্পেশালি ইন আমেরিকা। দেখো, দুই জায়গাতে ডিকেন্স, অ্যাজ ইউ হ্যাভ সিন, ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন আমেরিকা, কিন্তু আমেরিকাতে ডিকেনসন ভালো কিছু করতে পারেনি। ভেন্টেড হিজ ডিসপ্লেজার ইন আউটরেজাস ক্রিটিসিজম, বরং সে ক্রিটিসাইজ করছে আমেরিকাকে ব্যাপক পরিমাণে। তো আমরা ওয়ার্কে চলে আসি এখানে সরাসরি, কারণ এর রাইটিংগুলো দেখাচ্ছে ইনি একজন বিখ্যাত ইয়া হলেও মানে তার নভেলগুলো খুব একটা সেলিব্রেটেড নয়। হ্যাঁ, মানে খুব যে মানুষ পড়েছে, ভ্যানিটি ফেয়ারটা একটু বেশি পরিচিত এটা। দেখো এইখানে বলা হচ্ছে, দেখো, দ্য বিগিনার উইল ডু ওয়েল to omit the earlier satires of Thackeray, written while he was struggling to earn a living from the magazines, and open Henry's Mount, his most perfect novel. কারণ হেনরি থ্যাকারির পারফেক্ট নভেল হচ্ছে হেনরি এসমাউন্ড। হ্যাঁ, দো নট দ্য মোস্ট ওয়াইডলি নন অ্যান্ড রেড, মানে পারফেক্ট কিন্তু খুব একটা, ওই যে বললাম না যে লিখেছে বেশ কিছু নভেল আছে কিন্তু খুব একটা নাম করা নয়, বা মানুষ খুব একটা যে সেলিব্রেটেড মানে পড়েছে এরকমটা নয়। দ্য ফাইন হিস্ট্রিক্যাল অ্যান্ড লিটারারি ফ্লেভার অফ দ্য স্টোরি ইজ ওয়ান অফ ইটস মোস্ট মার্কড ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, অ্যান্ড অনলি ওয়ান হু নোজ সামথিং অফ দ্য হিস্ট্রি অ্যান্ড লিটারেচার অফ দ্য 18th century ক্যান অ্যাপ্রিসিয়েট ইটস ভ্যালু। তার মানে হিস্ট্রি না জানলে এই নভেলটা পড়ে মজা পাওয়া যাবে না। এখানে তারপরে কাহিনী বর্ণনা করা হয়েছে, ওটা দরকার নেই আমাদের। এরপর আমরা এখানে এই স্টোরিটা নিয়েই গল্প আছে, এখন গল্পটা দেখানো হচ্ছে। ইন হিজ সেকেন্ড ইম্পর্টেন্ট নভেল, দ্য সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট নভেল সেটা হচ্ছে পেন্ডেনিস, উই হ্যাভ আ কন্টিনিউয়েশন অফ দ্য স্যাটার অন সোসাইটি বিগান ইন ভ্যানিটি ফেয়ার। তাহলে ভ্যানিটি ফেয়ারের মাধ্যমে যে স্যাটার শুরু হয়েছিল সেটা ওইভাবেই পরবর্তীতে পেন্ডেনিসেও তিনি দেখিয়েছেন। দিস নভেল হুইচ দ্য বিগিনার শুড রেড আফটার এসমন্ড, ওই যে হেনরি এসমন্ড, এটা পড়ার পর এই নভেলটা পড়লে পারে, ইজ ইন্টারেস্টিং টু আস ফর টু রিজনস, বিকজ ইট রিফ্লেক্টস মোর অফ দ্য ডিটেল অফ থ্যাকারিস লাইফ দ্যান অল হিজ আদার রাইটিংস। তবে এটা অনেকটা অটোবায়োগ্রাফিক্যাল। হ্যাঁ, বিকজ ইট কন্টেন্স ওয়ান পাওয়ারফুলি ড্রন ক্যারেক্টার হু ইজ পারপেচুয়াল রিমাইন্ডার অফ দ্য ডেঞ্জার অফ সেলফিশনেস। তার তো আমরা বৈশিষ্ট্যের মধ্যে পেলাম যে তার মেন্টালিটি কেমন, সেই হিসাবে সে সবসময় দুনিয়া থেকে খারাপ কিছু পেয়েছে।
টু আদার নভেলস, দেখো আমরা যাচ্ছি না, টু আদার নভেলস হচ্ছে নিউ কামস অ্যান্ড দ্য ভার্জিনিয়ানস কমপ্লিট দ্য লিস্ট অফ থ্যাকারিস গ্রেট ওয়ার্কস অফ ফিকশন। তাহলে মোট আমরা এখানে কয়টা নাম পেলাম বলো তো? থ্যাকারির নভেলের কয়টা নভেলের নাম পেলাম? আগে দুটো পেয়েছি, একটা হচ্ছে প্যান্ডেনিস, আর তার আগে কি কি আছে? এজমন্ড, তাই তো হেনরি এজমন্ড। তাহলে হেনরি এজমন্ড, প্যান্ডেনিস, আর এখানে দুটো পেলাম দ্য নিউ কামস অ্যান্ড দ্য ভার্জিনিয়ানস। বলছে এই হচ্ছে থ্যাকারির গ্রেট ওয়ার্কের আমাদের লিস্ট। তারপরে থ্যাকারি ইজ নন ইন ইংলিশ লিটারেচার অ্যাজ অ্যান এসেইস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ নভেলিস্ট। হিজ ইংলিশ হিউমারিস্ট অ্যান্ড দ্য ফোর জর্জেস আর অ্যামং দ্য ফাইনেস্ট এসেজ অফ দ্য 19th সেঞ্চুরি। যে লেকচার দিচ্ছে যেটা বলা হলো, তো এই ভিতরের কাহিনীগুলো আমার জানার দরকার নেই। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এটাও আমাদের এখন দরকার নেই। আমরা তাহলে এই যে বললাম কি, যে এইটুকু জানলে হবে থ্যাকারি সম্পর্কে, কারণ ছোট্ট একটা প্যারাগ্রাফ আমরা দিব যদি নভেলিস্টদের কথা আসেই, তাহলে ছোট প্যারাগ্রাফ যাতে আমাদের নভেলগুলো পরিচিত মনে হয়। এবার হচ্ছে ম্যারি অ্যান এভান্স, জর্জ এলিয়ট, এইটা আমরা একটু ভালো করে দেখব নারী একজন রাইটার হিসাবে। তাহলে যে দুটো আমরা পেলাম, চার্লস ডিকেন্স অ্যান্ড ম্যাকপিস থ্যাকারি, এরা হচ্ছে কি পুরুষ, তাই না, মেল। আর আর পরবর্তীতে আমরা পাচ্ছি ম্যারি অ্যান এভান্স। এখানে আরও কয়েকজনের আমরা ফিমেল রাইটার পাবো। হচ্ছে ইন নিয়ারলি অল দ্য রাইটার্স অফ ভিক্টোরিয়ান এজ উই নোট on the one hand a strong intellectual tendency to analyze the problems of life and the other tendency to teach was is to explain বলছে to men by the method by which these problems may be solved। আর এর মধ্যে পড়ছে the novels especially seem to lose sight of the purely artistic ideal of writing and to aim definitely at moral instruction। in George Eliot both these tendencies reach a climax। তাহলে দুটা টেন্ডেন্সির কথা এখানে বলা হয়েছে। কি কি? একটা হচ্ছে দেখো আ স্ট্রং ইন্টেলেকচুয়াল টেন্ডেন্সি টু অ্যানালাইজ দ্য প্রবলেমস অফ লাইফ। তাহলে ভিক্টোরিয়ান নভেলিস্টদের মধ্যে বা রাইটারদের মধ্যে দুইটা টেন্ডেন্সি দেখা গেছে। একটা হচ্ছে কি আ স্ট্রং ইন্টেলেকচুয়াল টেন্ডেন্সি টু অ্যানালাইজ দ্য প্রবলেমস অফ লাইফ, মানে জীবনের সমস্যাগুলোকে একটু অ্যানালাইসিস করা ইন্টেলেকচুয়ালি। অন দ্য আদার হ্যান্ড আ টেন্ডেন্সি টু টিচ, আর একটা হচ্ছে মানুষকে শেখানো, বোঝানো, এই দুটা। আর এই দুটাই বলছে এই দুটাই পাওয়া গেছে জর্জ এলিয়টের নভেলে। আমাদের সাইলাস মার্নারের কথা কি মনে আছে? সাইলাস মার্নার, সেখানে আমরা সাইলাসের কথা শুনেছি, তাই তো? সাইলাস মার্নারের কথা শুনেছি, যদিও নভেলটা আমরা এভাবে পড়ি নাই, হ্যাঁ, সেখানে আসলে হালকা আমরা পড়েছিলাম, সেই হিসাবে আমরা কিছুটা আইডিয়া পেয়েছি যে ভিকটিম কিভাবে সাইলাস মার্নার হয়েছিল, তাই না? যে কিভাবে হিংসাত্মক ওয়েতে তার লাইফটা হেল হয়ে গেছিল। তো যাই হোক, বলছে ইন জর্জ এলিয়ট বোথ দিস টেন্ডেন্সিজ রিচ আ ক্লাইম্যাক্স। শি ইজ মোর অবভিয়াসলি মোর কনসিয়াসলি আ প্রিচার অ্যান্ড মোরালাইজার দ্যান অ্যানি হার গ্রেট কন্টেম্পোরারিজ। তার মানে যারা তার কন্টেম্পোরারি ছিল তাদের মধ্য থেকে সে হচ্ছে সবচেয়ে ভালো একজন প্রিচার বা মোরালাইজার, মানে সে নৈতিক কথা, নীতি কথা এবং ধর্মীয় ব্যাপারটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। কারণ কি? কি বলছে যে though profoundly religious at heart she was largely occupied by the scientific spirit of the age। সায়েন্টিফিক স্পিরিট আমরা সাইলাস মার্নারের মধ্যেও কিন্তু কিছুটা কিছুটা পেয়েছি। বিশেষ করে আমরা ওই যে সাইলাস মার্নার কি ছিল বলো তো পেশাগত দিক থেকে, মনে আছে? ওয়েভার ছিল, তাই না? কিন্তু সেই তার পরবর্তীতে কিন্তু দেখো এই 18th সেঞ্চুরির দিকে তার ব্যবসাটা কিন্তু প্রায় উঠেই যায়, কারণ যেহেতু স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, সেখানতে মানে কি বলবো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরি হয়, সেগুলোর জন্য। তাই বলছে যে দো প্রোফাউন্ডলি রিলিজিয়াস অ্যাট হার্ট শি ওয়াজ লার্জলি অকুপাইড বাই দ্য সায়েন্টিফিক স্পিরিট অফ দ্য এজ অ্যান্ড ফাইন্ডিং নো রিলিজিয়াস ক্রিড অর পলিটিক্যাল সিস্টেম স্যাটিসফ্যাক্টরি। মানে একদিকে ধর্মীয় বিশ্বাস আর একদিকে রাজনৈতিক সিস্টেম, এগুলো তার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি, আর সে কারণেই শি ফেল ব্যাক আপন ডিউটি অ্যাজ দ্য সুপ্রিম ল অফ লাইফ। অল হার নোভেলস ফার্স্ট
প্রথমত কি করছে, টু শো ইন ইন্ডিভিজুয়ালস দ্য প্লে অফ দ্য ইউনিভার্সাল মোরাল ফোর্সেস, অ্যান্ড সেকেন্ড টু ইস্টাবলিশ দ্য মোরাল ল অ্যাজ দ্য বেসিস অফ হিউম্যান সোসাইটি। মানে তিনি মোরালিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, যে মোরালিটি যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে তাহলে সে সমাজ ধ্বংস হতে বাধ্য। হচ্ছে অ্যাসাইড ফ্রম দিস মোরাল টিচিং উই লুক টু জর্জ এলিয়ট ফর দ্য রিফ্লেকশন অফ কান্ট্রি লাইফ ইন ইংল্যান্ড, just as we look to Dickens for picture of the city street and to Thackeray for the vanities of society। তাহলে দেখো তিন ধরনের বিষয় তুলে ধরেছেন। জর্জ এলিয়ট রিফ্লেক্ট করেছে গ্রাম্য জীবন, কান্ট্রি লাইফ মানে কিন্তু গ্রাম্য জীবন। অন্যদিকে ডিকেনসন তুলে ধরেছে পিকচার্স অফ দ্য সিটি স্ট্রিট মানে শহরের রাস্তা, আর থ্যাকারি তুলে ধরেছে উঁচু সমাজের মানুষ, ভ্যানিটিস অফ দ্য সোসাইটি। তার মানে এক একজন নভেলিস্ট এক একটা সমাজকে উপস্থাপন করেছে। তার মানে যদি আমরা একটা সমাজকে চিনতে চাই এবং পুরো হাই লো এবং মানে কি বলবো মিডিল সব ক্লাসকে জানতে চাই, তাহলে তিন রাইটারের নভেল আমাদেরকে পড়তে হবে। হচ্ছে অফ অল দ্য উইমেন রাইটার্স হু হ্যাভ হেল্পড অ্যান্ড আর স্টিল হেল্পিং টু প্লেস আওয়ার ইংলিশ লং নভেলস at the head of the world's fiction, she holds at present unquestionably the highest rank। তার মানে তার র্যাঙ্কিংটা একটু বেশি। তো দেখো আমরা ম্যারি অ্যান এভান্সের লাইফটা নিয়ে খুব একটা দেখবো না, ওগুলো দরকার নেই, তবে তার নভেলগুলো আমরা দেখবো। এখানে নভেল নিয়ে কথা আছে, আমরা একবারে তার নভেলে চলে যাই, ওয়ার্কে চলে যাই। ওয়ার্কস অফ জর্জ এলিয়ট, এখানে দেখো বলছে দিস আর কনভেনিয়েন্টলি ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস করেসপন্ডিং দ্য 3 পিরিয়ডস অফ আর লাইফ। তাহলে তিনটা পিরিয়ড অনুসারে তার লাইফ মানে রাইটিংগুলো তিনভাবে ডিভাইডেড। কেমন? দ্য ফার্স্ট গ্রুপ ইনক্লুড অল হার আর্লি এসেইজ অ্যান্ড মিসলেনিয়াস ওয়ার্ক ফ্রম হার ট্রান্সলেশন অফ ট্রাস লেভেন যিশু in 1846 to her union with Louis in 1854. The second group includes scenes of clerical life, Adam Bede, Meal on the Floss and Silas Marner। তার মানে ইম্পর্টেন্ট নভেলগুলো রাইটিংগুলো এসেছে মেইনলি তার সেকেন্ড গ্রুপ থেকে, মানে সেকেন্ড স্টেজ অফ লাইফ থেকে, যেগুলো পাবলিশড হয়েছিল 1858 to 1861 এর মধ্যে। These 4 novels of the middle period are founded on the author's own life and experience। দেখো তাহলে অ্যাডাম বিডি, মিল অন দ্য ফ্লস, সাইলাস মার্নার, সিন অফ দ্য ক্লারিক্যাল লাইফ, এই সবগুলোই তার ব্যক্তিগত জীবনের তাতে অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। Their scenes are laid in the country and their characters are taken from the stolid people of the Midlands with whom George Eliot had been familiar since childhood। মানে শিশুকাল থেকেই তিনি পরিচিত ছিলেন এমন মানুষদের জীবন নিয়ে কিন্তু তিনি লিখেছেন। They are probably the author's most enduring works. They have a naturalness, a spontaneity at times of a flash of real humor which are lacking in her later novels, and they show a rapid development of literary power which reaches a climax in Silas Marner। তার মানে যে নভেলগুলো দেখবো যে নভেলগুলো রাইটারদের সবচেয়ে বিখ্যাত, আমাদের কিন্তু একাডেমিক লেভেলে সেই রাইটিংগুলোই কিন্তু দেওয়া আছে। তাহলে সাইলাস মার্নার হচ্ছে কি রিসেস আ ক্লাইম্যাক্স ইন সাইলাস মার্নার, তার মানে তার সেই লিটারেরি পাওয়ার বা র্যাপিড ডেভেলপমেন্ট অফ লিটারেরি পাওয়ার এটাকে মেনলি দেখা গেছে তার সাইলাস মার্নারে, এই জন্য আমাদের দিয়েছে। এইভাবে দেখবা যে থার্ড ইয়ারে, যদিও সেকেন্ড ইয়ারে তোমাদের কোনো নোভেল নাই, তাই না? আমরা কোনো নোভেল পেয়েছি? ড্রামার ইন্ট্রোডাকশনটা হয়েছে না স্যার। এর পরের এজ থেকে ব্যাপক পরিমাণে নভেল থাকবে, ড্রামা থাকবে, পোয়েট্রি থাকবে, এসে থাকবে, মানে ব্যাপক পড়াশোনা পরবর্তীতে। তাই বলছে দ্য নভেল অফ ইটালিয়ান লাইফ রোমোলা marks a transition to the third period। তাহলে থার্ড পিরিয়ডের সাথে চলে আসছে, which includes 3 more novels, Middlemarch, Daniel Derosa, The Spanish Gypsy। এগুলো দেখেন আমরা এই যে তার নাম করা নভেলগুলো কিন্তু মেইনলি এইগুলো এসেছে, এই যে অ্যাডাম বিডি, মিল অন দ্য ফ্লস, সাইলাস মার্নার, এগুলো। রোমোলাটাও যে খুব একটা দেখা যায় তাই না থার্ড পিরিয়ড লেখাগুলো। দ্য জেনারেল ইমপ্রেশন অফ দিস ওয়ার্ক ইজ নট সো ফেভারেবল অ্যাজ দ্যাট প্রডিউসড বাই দ্য নভেলস অফ দ্য মিডল পিরিয়ড। দেখো তাহলে বলছে কি যে মিডল পিরিয়ডে যেগুলো সে তৈরি করেছিল তার থেকে কিন্তু এগুলো খুব একটা ফেভারেবল নয়, মানে এগুলো খুব একটা নাম করেনি। দে আর মোর লেবার্ড, তাদের পরিশ্রম লেগেছে নভেলগুলো লিখতে বেশি, কিন্তু লেস ইন্টারেস্টিং না। দে কন্টেন মাচ ডিপ রিফ্লেকশন অ্যানালাইসিস অফ ক্যারেক্টার বাট লেস অবজারভেশন, লেস ডিলাইট ইন পিকচারিং কান্ট্রি লাইফ অ্যাজ ইট ইজ অ্যান্ড ভেরি লিটিল অফ হোয়াট উই কল ইন্সপিরেশন। মানে ইন্সপিরেশন এই জিনিসগুলো খুবই কম আছে। তার মানে তার মিডিল এইজের নভেলগুলোই তাকে মোটামুটি একটা খ্যাতির শীর্ষে পৌঁছিয়ে দিয়েছে। আচ্ছা, তো
The general character of all these novels may be described in the author's own term as psychologic realism. This means that George Eliot sought to do in her novels what Browning attempted in his poetry. এখন ওই যে ব্রাউনিংয়ের সাথে কম্পেয়ার করতে গেল, তার মানে ব্রাউনিং যে জিনিসগুলোকে তুলে ধরতে চেয়েছে তার পোয়েট্রির মাধ্যমে, এলিয়টই সেগুলো তুলে ধরেছেন তার নভেলের মাধ্যমে। সেটা কি? সাইকোলজিক রিয়েলিজম, বাস্তবতাবাদ, মানে তিনি বাস্তব বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই যে ফিচারগুলো, ক্যারেক্টারিস্টিকগুলো, এগুলো কিন্তু আমাদেরকে যদি নভেলের বিস্তারিত আসে, মানে এবার যদিও চার্লস ডিকেন্সটাকে মেইনলি গুরুত্ব দেয়, এবার এসে গেছে কিনা আমাকে দেখতে হবে ওটা। আচ্ছা, তার বলছে এগুলো অতটা আমাদের দরকার নেই, যে নভেলের নামগুলো পড়েছি সেগুলো আমরা একটু খেয়াল করবো। এখানে জাস্ট নভেলের বর্ণনা, মিডল মার্কস নভেল, এগুলো হোয়াট টু রিড, কোনগুলো রিড করব, দেখো এখানে সেগুলো বলেই দিয়েছে। যে এখানে কি বলছে, যে জর্জ এলিয়টস ফার্স্ট স্টোরিজ আর ইন সাম রেসপেক্টস হার বেস্ট, রিপ্রেজেন্ট করছে তাকে বেস্ট। দো হার লিটারি পাওয়ার ইনক্রিজেস ডিউরিং হার সেকেন্ড পিরিয়ড, দেখো সেকেন্ড পিরিয়ডে লিটারি পাওয়ার বেড়েছে, কালমিনেটিং ইন সাইলাস মার্নার, আর সাইলাস মার্নারে গিয়ে সবচেয়ে বেশি তার লিটারি পাওয়ারটা দেখাতে পেয়েছে। কারণ কি? হার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস ইজ মোর এভিডেন্ট ইন ড্যানিয়েল ডেরন্ডা। On the whole, it is excellent way to begin with the freshness and inspiration of the scene of clerical life. এগুলো অতটা দরকার নেই, and read our books in order in which they are written. In the first group of novels, Adam Beatty is the most natural and probably interests more readers than all the other combined. অন্যদিকে The Meal on the Floss has a larger personal interest because it reflects much of George Eliot history and the scenes and friends of her early life. The lack of promotion in this story, which gives rather too much space to the girl and boy experience, is naturally explained by the tendency in every man and woman to linger over early memories. তার মানে এখানে মেইনলি আমরা তার বিখ্যাত নভেল বলতে আমরা 3-4টা নামই এখানে মনে রাখতে পারবো, সাইলাস মার্নার, অ্যাডাম বেডি, আর মিল অন দ্য ফ্লস, দ্য মিল অন দ্য ফ্লস, এগুলো একটু খেয়াল করবা। তাহলে একটু 1 মিনিট। ওকে, মাইনর নভেলিস্ট, এখানে কিছু মাইনর নভেলিস্টের নাম আছে, এগুলো অতটা আমাদের দরকার নেই। অ্যান্থনি, এগুলো খুব একটা আমাদের দরকার নেই। তার ভিতরে আমরা 2জন লেডির নাম দেখবো, একটা হচ্ছে এমিলি ব্রন্টে আর একটা হচ্ছে শার্লট ব্রন্টে, যেটা আমি বলেছিলাম, তাই না? হচ্ছে উই হ্যাভ অ্যানাদার সাজেশন অফ থ্যাকারি ইন দ্য ওয়ার্ক অফ শার্লট ব্রন্টি, মানে থ্যাকারির বৈশিষ্ট্য আমরা শার্লট ব্রন্টির মধ্যে পাচ্ছি। She aimed to make her novels a realistic picture of the society, but she added to Thackeray's realism the element of passionate and somewhat unbalanced romanticism. The latter element was partly the expression of Miss Bronte's own nature and partly the result of her lonely and grief-stricken life, which was darkened by a succession of family tragedy. It will help us to understand her work if we remember that both Charlotte Bronte and her sister Emily Bronte turned to literature because they found their work as governess and teacher and unendurable, and sought to relieve the loneliness and sadness of their own lot by creating a new world of imagination. এইখানে তার মানে তাদের ফ্যামিলিগত দিক থেকে, যেমন এইখানে যেটা বলছে, জেন আয়ার বলে একটা নভেল আছে তোমাদের 4th ইয়ারে সম্ভবত, এইখানে আমরা দেখতে পাবো জেন আয়ার যে শার্লট ব্রন্টি তার ব্যক্তিগত জীবনকেও তুলে ধরেছে, যে কীভাবে সে ছোটোবেলায় বড় হয়েছে, কোনো একটা হোস্টেলে বড় হয়েছে, তারপরে সে কীভাবে গভর্নর হিসাবে কাজ করেছে অন্যের সন্তান মানুষ করার জন্য, সেখানে গিয়ে সে দেখাচ্ছে কীভাবে প্রেমে পড়েছে। হ্যাঁ, এই দেখো কয়েকজন রাইটারের নাম আছে, এগুলো আমরা মানে কেয়ার করবো একটু। হচ্ছে এমিলি ব্রন্টেস নভেল হচ্ছে দেখো আদারিং হাইটস, আর শার্লট ব্রন্টিস নভেল হচ্ছে শার্লি। আর এখানে তো আমরা কয়েকটা নভেল পেলাম জেন আয়ার, এগুলো আমরা নামগুলো একটু খেয়াল করবো শুধু। বলছে হুইচ অল ইটস ফল্টস ইজ আ পাওয়ারফুল অ্যান্ড ফ্যাসিনেটিং স্টাডি অফ এলিমেন্টাল লাভ অ্যান্ড হেট, রিমাইন্ডিং আস ভেগলি অফ ওয়ান অফ মার্লোস ট্র্যাজেডিস। মানে এইগুলো পড়লে আমরা মার্লোর
ট্র্যাজেডির মতোই মনে হবে শুনে আর কি গল্পটা পড়লে। দিস ওয়ার্ক ওন ইনস্ট্যান্ট ফেভার উইথ দ্য পাবলিক অ্যান্ড দ্য অথর ওয়াজ প্লেসড ইন দ্য ফ্রন্ট র্যাঙ্ক অফ লিভিং নভেলিস্ট। Aside from its value as a novel, it is interesting in many of its early passages as the reflection of the author's own life and experience. মানে সেই সময় ভিক্টোরিয়ান এজে অধিকাংশ নভেলিস্ট কিন্তু তার ব্যক্তিগত জীবন যেভাবে প্রভাবিত হয়েছে ব্যক্তিগত জীবনের ব্যাপারগুলোই কিন্তু এসেছে বেশিরভাগ। হ্যাঁ, শার্লি অ্যান্ড ভিলেট মেক আপ দ্য ট্রিও অফ নভেলস বাই হুইচ দিস গিফটেড উইম্যান ইজ জেনারেলি রিমেম্বার্ড। তার মানে এখানে আমরা এমিলি ব্রন্টিকে পেয়েছি, একটা নভেল লিখেছে, দুইজন কিন্তু বোন ছিল, শার্লেট ব্রন্টি আর এমিলি ব্রন্টি। হ্যাঁ, বুঝতে পারছো? দুইজন হচ্ছে সিস্টার যারা নভেল লিখেছে। বার্লি লেটন আমরা দেখবো না, অত দরকার নেই। কিংসলি দরকার নেই। মিসেস গাস্কেল এখানে আছে দু একটা, কিন্তু এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে ব্ল্যাকমোর। এই যে নভেলের নামগুলো আছে, নভেলিস্টের নামগুলো আছে, এখানে যখন কোশ্চেন আনসার করবো দু একটা মানে এক প্যারাতে আমরা নভেলের নামগুলো দিয়ে দিব। এখানে আরেকজন যে নামটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে থমাস হার্ডি। মানে যে নামগুলো আমি কিন্তু বলছি এগুলো খেয়াল করতে হবে কিন্তু। হ্যাঁ, এগুলো মেনলি এতগুলো মাইনর রাইটারের মধ্যেও কিছু কিছু নভেল আছে যেগুলো একটু বিখ্যাত হওয়ার কারণে এদের নামটা চলে এসেছে, এবং যেগুলো আমাদের সাথে বিশেষ করে রিলেটেড। হ্যাঁ, আমরা যে একাডেমিক লাইফে পড়ছি সেগুলোর সাথে রিলেটেড হচ্ছে হেনরি থমাস হার্ডি। তাহলে থমাস হার্ডি সিমস লাইক মেরিডিথ টু বি লং টু দ্য প্রেজেন্ট রাদার দ্যান টু দ্য পাস্ট। টু বিলং, হ্যাঁ, টু বিলং টু দ্য প্রেজেন্ট রাদার টু দ্য পাস্ট। তার মানে তার নভেলগুলো পড়লে মনে হবে যেন সবসময় তার নভেল বর্তমানের সাথে যেন রিলেটেড। হ্যাঁ, বলছে অ্যান ইন্টারেস্টিং কম্প্যারিজন মে বি ড্রন বিটুইন দিস টু নভেলিস্ট। একটা হচ্ছে মেরিডিথ আর একটা হচ্ছে থমাস হার্ডি। ইন স্টাইল মেরিডিথ ইজ অবসকিউর অ্যান্ড ডিফিকাল্ট হোয়াইল হার্ডি ইজ ডিরেক্ট অ্যান্ড সিম্পল, এইমিং অ্যাট রিয়েলিজম ইন অল থিংস। আচ্ছা, অত দরকার নেই। তার সবচেয়ে বিখ্যাত যে নভেল সেটা হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভস। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এগুলো আমরা দেখবো। আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এগুলো আছে কিছুটা নাম করা, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তো আমরা এখানে দেখবো যে এইখানে আমরা কিছু জিনিস পাবো তার বৈশিষ্ট্যের মধ্যে, যে বলছে হি ইজ দেয়ার ফর হার্ডলি আ রিয়েলিস্ট বাট রাদার আ ম্যান ব্লাইন্ডেড বাই পেসিমিজম, অ্যান্ড হিজ নভেলস দো জেনারেলি পাওয়ারফুল অ্যান্ড সামটাইমস ফ্যাসিনেটিং আর নট প্লিজেন্ট আর হোলসাম রিডিং। তার নভেলগুলো খুব একটা পড়ে মানে ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং, কিন্তু মানে মজার নয়, তাই তো, এরকম আর কি, মানে খুব প্লিজেন্ট যে আনন্দ দিবে এমনটা নয়। ফ্রম দ্য রিডার্স পয়েন্ট অফ ভিউ সাম অফ হিজ আর্লিয়ার ওয়ার্কস লাইক দ্য ইডিলিক লাভ স্টোরি, যেমন হচ্ছে আন্ডার দ্য গ্রিনউড ট্রি আর হচ্ছে এ পেয়ার অফ ব্লু আইস আর দ্য মোস্ট ইন্টারেস্টিং। হার্ডি বিকেম নোটেড, দেখো সবচেয়ে নোটেড হয়। However, when he published Far From the Madding Crowd, a book which, when it appeared anonymously in the Cornhill magazine, was generally attributed to George Eliot. দেখো সে বইটা জর্জ ইলিয়টকে অ্যাট্রিবিউট করেছিল, for the simple reason that no other novelist was supposed to be capable of writing it. Return of the Native and the Woodlanders are generally regarded as Hardy's masterpiece. দেখো মাস্টারপিস, তাই না? রিটার্ন অফ দ্য নেটিভ অ্যান্ড দ্য Woodlander. But two novels of our own day, Tales of the D'Urbervilles and Jude the Obscure, are better expression of Hardy's literary art and of his gloomy philosophy. তার মানে এখানে আমরা হার্ডির কয়েকটা নভেল পেলাম, তার ভিতরে আমি বললাম কি দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, আর এখানে পাচ্ছি হচ্ছে দ্য টেস্ট অফ ডারবারভিলিস, আর একটা হচ্ছে জুড, তাই তো, দ্য অবস্কিউর। স্টিভেনসনের ক্ষেত্রে আমরা কয়েকটা পাবো নভেল, যেমন হচ্ছে এখানে 3-4টা নভেল আছে, যেমন ট্রেজার আইল্যান্ড, তারপর হচ্ছে কিডন্যাপড। এখানে এই দুটো আমরা একটু খেয়াল করব স্টিভেনসনের ক্ষেত্রে। মানে এখানে এগুলো আর এতটা পড়ার দরকার নেই, তাদের লাইফ টাইপ, তাদের ক্যারেক্টারিস্টিক্স পড়ার দরকার নেই। হ্যাঁ, এগুলো পরে এখানে, তারপরে এখানে এই তো মোটামুটি আমাদের নভেলিস্টের। তাহলে বলো তো কয়েকটা নভেলিস্টের নাম বলো ভিক্টোরিয়ান এজের যেগুলো পড়লাম। কে বলতে পারবে? হাত তোলো দেখি, কে বলতে পারবে যে কয়েকজন নভেলিস্টের নাম? মাত্র একজন হাত তুললো, আর কেউ বলবা না?
হুম, হাত তোলার পরিমাণ কি এত কম কেন? সব কাঁথার নিচে নাকি হাত? হুম, আচ্ছা যাও, করে দিচ্ছ। আচ্ছা তো রিমি বলো, যেহেতু হাত তুলেছো প্রথমে, রিমি বলো ভিক্টোরিয়ান এজের কয়েকটা নভেলের নাম বলো, এই কি নভেলিস্টের নাম বলো। চার্লস ডিকেন্স, উইলিয়াম ম্যাকপেজ, থেকারি, হ্যাঁ। তারপর হচ্ছে যে ইলট, জর্জ ইলিয়ট। না ইলিয়ট, হ্যাঁ। হুম, তারপর মাইনর পোয়েটদের ভিতরে হচ্ছে এমিলি ব্রন্টি নাকি, হ্যাঁ, শার্লট ব্রন্টি, এমিলি আর ব্রন্টি। শার্লট। হুম, তারপর থমাস হার্ডি, থমাস হার্ডি। এই আর তো নেই চার, মনে হ্যাঁ, নেই। তো চার পাঁচটা নভেলিস্ট নাম, এইগুলো দেখবো যে মেজর, মানে কি বলবো, এবং তোমাদের নভেলও আছে যেহেতু একাডেমিক লেভেলে, এগুলো আমরা একটু খেয়াল করবো। হুম, আচ্ছা তো দেখো কিছু কিছু নভেলের কিন্তু নভেলিস্টের নামের সাথে কিন্তু নভেলগুলো জড়িয়ে গেছে, এখন শুধু একটু রিডিং করে আমাদের এগুলো মাথায় নিয়ে নিতে হবে, হ্যাঁ। সেকেন্ড টাইম জানতো এগুলো দ্রুত আমাদের মনে পড়ে যখন আমরা কোশ্চেনগুলো পড়বো। এরপর হচ্ছে এসেইস্ট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। এসেইস্টের নাম খুব একটা আমাদের এখানে দরকার নেই, আমরা এখানে মেইনলি গুরুত্ব দেবো নভেলিস্টদের আর হচ্ছে পয়েটদের, যে একটু আমরা 3-4 জন পয়েট পেয়েছি এইগুলোই। এখানে এসেইস্টদের নামগুলোকে আমি খুব, মানে কি বলবো, খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই এখানে, কারণ এসেটাকে ওইভাবে এখানে, এখানে নভেল এবং পয়েটদের ক্ষেত্রে আমরা খেয়াল করব। আচ্ছা, থমাস কার্লাইল, তারপরে হচ্ছে কার্লাইল, কার্লাইল, ফ্রেঞ্চ রেভলিউশন, এগুলো আসলে ওইরকমভাবে মেজর ইয়ে হিসাবে দেখবো না আমরা। তাহলে ভিক্টোরিয়ান এজে আমরা জাস্ট জন রাস্কিন, আচ্ছা দরকার নেই, এগুলো আমরা দেখবো না, হ্যাঁ। মানে এই সেইজটা আমরা নিয়ে আসবো না, যে ক্যারেক্টারিস্টিক্স এই কথাগুলো এসেছে। ম্যাথিউ আর্নল্ড, এইটাকে আমরা একটু দেখবো, ম্যাথিউ আর্নল্ডের নামটা। ম্যাথিউ আর্নল্ড, দেখো এইখানে, হুম, বলছে দেখো, ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার আর্নল্ড হ্যাজ অকুপাইড ফর ম্যানি ইয়ার্স অ্যান অথরিটেটিভ পজিশন অ্যাজ ক্রিটিক অ্যান্ড টিচার, similar to that held by Ruskin in the world of art. In his literary work, two very important moods are manifest. তার লেখার দুটা ধরন আমরা পাচ্ছি, কি কি? In his poetry he reflects, তাহলে তার পোয়েট্রির কথা আসছে কিন্তু এখানে দেখো। In his poetry he reflects the doubt of an age, which witness the conflict between science and revealed religion. Apparently, he never passed through any such decisive personal struggle as is recorded in Sartar. মানে এখানে এদের যে ইয়ার নামগুলো, এগুলো এতটা দরকার নেই, জাস্ট আমরা একটু জানলাম এখানেই। এই জন্য ম্যাথিউ আর্নল্ডের কিছু কবিতা আছে, যেমন দুইটা কবিতার নাম আমরা এখানে দেখব। এখানে এই যে দুটো কবিতা খেয়াল করুন, দ্য স্কলার জিপসি অ্যান্ড থিয়ারসিস, হ্যাঁ, এই দুটো কবিতা যেহেতু আমাদের আছে, এগুলো হচ্ছে মেইন কন্টেন ম্যানি রেফারেন্স টু অক্সফোর্ড অ্যান্ড দ্য সারাউন্ডিং কান্ট্রি। মানে এই কবিতাগুলোর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি হয়তো পড়েছিলেন, তার কিছু কিছু বৈশিষ্ট্য আমরা কিন্তু এখানে দেখবো। দেখো এই যে হচ্ছে, আর্নল্ড এন্টার্ড বিলিয়াল কলেজ অক্সফোর্ড হোয়ার হি ওয়াজ ডিস্টিংগুইশড বাই উইনিং প্রাইজেস ইন পোয়েট্রি অ্যান্ড বাই জেনারেল এক্সিলেন্স ইন দ্য ক্লাসিক্স। সেই হিসাবে তার কিন্তু কিছু বই আছে, যেমন এসে আছে যেগুলো আমাদের পরীক্ষাতে আছে, আর এগুলো কবিতা। দ্য স্কলার জিপসি অ্যান্ড থিওরসিস, এটা কিন্তু কবিতা, হ্যাঁ। বাট দে আর মোর নোটিসেবল ফর দেয়ার স্পিরিট অফ অ্যালোপনেস, অ্যাজ ইফ অক্সফোর্ড মেন ওয়ার টু মাচ অকুপাইড উইথ ক্লাসিক ড্রিম অ্যান্ড আইডিয়ালস টু কনসার্ন দেমসেলভস উইথ দ্য প্র্যাকটিক্যাল অ্যাফেয়ার্স অফ লাইফ। After leaving the university, Arnold first taught the classics at Rugby. Then in 1847, he became private secretary to Lord ব্যক্তিগত জীবন আমাদের জানার দরকার নেই। এই তো মোটামুটি তার ম্যাথিউ আর্নল্ডের এই যে এখানে একটা বই আছে, সেটা হলো স্টাডি অফ পোয়েট্রি, ক্রিটিসিজম হিসেবে তোমাদের থার্ড ইয়ারে আছে, যেটা
criticism of poetry, regarded poetry as a criticism of life under the condition fixed for such criticism by the laws of poetic truth and poetic beauty. তারপরে তিনি পোয়েটিক ট্রুথ এবং পোয়েটিক বিউটি বলে আলাদা বিউটি আছে, হ্যাঁ, তিনি সেইখানে স্টাডি অফ পোয়েট্রিতে দেখিয়েছেন যে পোয়েট্রি জিনিসটা আলাদা, এটা সবাই গ্রহণ করতে পারে না, কারণ এর নিজস্ব সত্য আছে, এর নিজস্ব সৌন্দর্য আছে। যে বিষয়গুলো বলছে যে ন্যাচারালি one who regards poetry as a criticism will write very differently from one who regards poetry as the natural language of the soul। তার মানে পোয়েট্রিকে যারা ক্রিটিসিজম হিসাবে দেখে তারা যেভাবে লিখবে, বরং যারা পোয়েট্রিকে নেচার ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখে তারা অন্যভাবে। তার মানে কি লেখনির মধ্যে একটা ভিন্নতা আছে, সেটা তার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। হচ্ছে অ্যাকর্ডিং টু আর্নল্ড ইচ পোয়েম শুড বি আ ইউনিট অ্যান্ড হি প্রোটেস্টেড এগেইনস্ট দ্য টেন্ডেন্সি অফ ইংলিশ পোয়েটস to use brilliant phrases and figures of speech which only detract attention from the poem as a whole। মানে তিনি এগুলোকে মানে বেশি ইউজ করার কারণে, মানে তিনি এগুলোকে মানে যারা এগুলো ইউজ করেছে দেখা যাচ্ছে যে কঠিন কঠিন ফ্রেজ, কঠিন কঠিন মানে ফিগার স্পিচ ইউজ করলে কবিতা মানে বোধগম্যতার চেয়ে টেকনিক্যালি হয়তো সুন্দর হয়, কিন্তু বোধগম্যতা আসে না। আর এই বিষয়গুলোর প্রতি তিনি প্রোটেস্ট করেছেন এবং কবিতাগুলোকে তিনি খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করেছেন। তাহলে আমরা আর্নল্ডের দুটা কবিতা পেলাম, নাম কি বলতো? কবিতা দুটার নাম শুনছো? এখানে বললাম দ্য স্কলার জিপসি অ্যান্ড থিয়ারসিস, হ্যাঁ। আর একটা ক্রিটিসিজমের বই পেলাম যেটা হচ্ছে কি স্টাডি অফ পোয়েট্রি, হ্যাঁ, এগুলো একটু মনে রাখবা, বাকিগুলো অতটা দরকার নেই আর। মানে খুবই শেষের দিকে মানে মেইনলি এত এত বইয়ের আলোচনা, এগুলো এত মনে রাখা দরকার। আমি ঠিক যেগুলো যেগুলো বলছি এগুলো একটু খেয়াল করবো। এসএজি ক্রিটিসিজম এটা দরকার নেই, স্টাডি অফ পোয়েট্রিটাই মেইনলি দেখানো হচ্ছে, কারণ এখানে তিনি এই কবিদের কবিতা নিয়ে অনেক আলোচনা করেছেন। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এগুলো আমাদের এখন দেখার দরকার নাই। জন হেনরি নিউম্যান, এনাকেও আমরা পড়বো না, আচ্ছা, কারণ প্রোজ ব্যাপারটা খুব ভিক্টোরিয়ান এজে মানে প্রভাব বিস্তার করেনি, যদিও লেখালেখি হয়েছে, কিন্তু নভেলিস্ট বা নভেল এবং পোয়েট্রির ব্যাপারটা বেশি দেখানো হয়েছে, কারণ নভেল এসেইস্ট এত বেশি আছে যা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো এতগুলো আমাদের দরকার নেই এখানে। আদার এসেইস্ট, স্পিরিট অফ মডার্ন লিটারেচার, এইটুকু আমরা একটু দেখব এখান থেকে, যে ভিক্টোরিয়ান এজের ভিতরেই আমরা কিন্তু মডার্ন লিটারেচারের যে ফিচার বা তার যে ক্যারেক্টারিস্টিক্স তার কিছু কিছু বিষয় পাচ্ছি, কারণ এটা ট্রানজিশনাল মুহূর্ত চলে এসেছে, কারণ এরপরে আমরা মডার্ন এজে যাব। বলছে দ্য স্পিরিট অফ মডার্ন লিটারেচার অ্যাজ উই রিফ্লেক্ট অন দ্য ভ্যারিড ওয়ার্ক অফ দ্য ভিক্টোরিয়ান রাইটার্স, থ্রি মার্ক ক্যারেক্টারিস্টিক্স ইনভাইট আওয়ার অ্যাটেনশন। তার মানে ভিক্টোরিয়ান এজের দিকে যখন আমরা শেষের দিকে যখন আসছি তখন তিনটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আমাদের মনোযোগ আকর্ষণ করে। স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, একদম খুব আস্তে হচ্ছে। তাই শোনা যাচ্ছে এখন? না স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার আমি শুনতে পাচ্ছি না। ওটা মানে তোমার নেটওয়ার্কের জন্য এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি কেটে আবার জয়েন করি দেখি। তাহলে স্পিরিট অফ মডার্ন লিটারেচারের কী কী স্পিরিট আমরা ভিক্টোরিয়ান এজে পাচ্ছি সেটা একটু দেখে নিই। দেখো হচ্ছে ফার্স্ট আওয়ার গ্রেট লিটারেরি মেন নো লেস দ্যান আওয়ার গ্রেট সায়েন্টিস্ট। তাহলে এই সময়ের আমাদের সায়েন্টিস্টরা যেমন গ্রেট, আমাদের লিটারেরি মেনটাও কিন্তু ততখানি মহৎ এবং মানে কি এটা বড় ধরনের অবস্থানে ছিল। হ্যাভ মেড ট্রুথ দ্য সুপ্রিম অবজেক্ট অফ হিউম্যান এন্ডেভার। All these eager poets, novelists and essayists, questioning over so many different ways, are equally intent on discovering the truth of life. তাহলে যারা সায়েন্টিস্ট তারা হয়তো বা ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলোকে ইনভেন্ট করার চেষ্টা করেছে, ফিজিক্স কেমিস্ট্রি, তাই না, এই বিষয়গুলো মেডিকেল সায়েন্স ইনভেনশন করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের যারা লিটারেরি মেন তারা চেষ্টা করেছে জীবন সম্পর্কে সত্যকে খুঁজে পাওয়ার জন্য। Men as far as Darwin and Newman are strangely alike in spirit, one seeking truth in nature,
আদার ইন দ্য স্পিরিচুয়াল হিস্ট্রি অফ দ্য রেস। তারপর ডারউইন চেষ্টা করেছে কি করার জন্য, ন্যাচারাল ওয়ার্ল্ডের সত্যটা খুঁজে পাওয়ার জন্য, আর নিউম্যান চেষ্টা করেছে স্পিরিচুয়াল দিক থেকে মানুষের আধ্যাত্মিকতার ব্যাপার দিক থেকে খোঁজার জন্য। সেকেন্ড, তাহলে এটা হলো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো কি, যে আমাদের লিটারেরি মেনেরা তারা চেষ্টা করেছে হ্যাভ মেড ট্রুথ দ্য সুপ্রিম অবজেক্ট অফ হিউম্যান এন্ডেভার, যে তারা বলার চেষ্টা করেছে যে সত্য সন্ধান করাই হচ্ছে মানব মানে বৈশিষ্ট্যের প্রধান, তাই তো। আর 2 নম্বর কি বলা হচ্ছে, যে সেকেন্ড বলা হচ্ছে লিটারেচার হ্যাজ বিকাম দ্য মিরর অফ ট্রুথ and the first requirement of every serious novel or essay is to be true to the life or the facts which is represents। তার মানে সেটা নভেল হোক, সেটা এসে হোক, সেটা পোয়েট্রি হোক, প্রত্যেকটার ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো যে জীবন সম্পর্কে সত্যকে যদি তুলে ধরতে না পারে তাহলে সেটা সত্যিকারের কোনো লিটারেরি ওয়ার্ক হবে না। তাহলে লিটারেরি ওয়ার্ক হতে হলে সেটা নভেল হোক, সেটা এসে হোক, তার ভিতরে অবশ্যই জীবন সম্পর্কে সত্য বিষয়গুলো থাকতে হবে। আর এই বৈশিষ্ট্যগুলো মেনলি হচ্ছে মডার্ন এজের বৈশিষ্ট্য, কিন্তু তার কিছু কিছু চিহ্ন বা মানে কি বলবো সাইন আমরা ভিক্টোরিয়ান এজে দেখতে পাই। থার্ড, লিটারেচার হ্যাজ বিকাম অ্যানিমেটেড বাই আ ডেফিনিট মোরাল পারপাস। তাহলে এর ভিতরে কিছু মোরাল পারপাস অ্যাড করা হয়েছে। ইট ইজ নট এনাফ ফর দ্য ভিক্টোরিয়ান রাইটার্স টু ক্রিয়েট অর অ্যাটেম্প্ট অ্যাট আর্টিস্টিক ওয়ার্ক ফর ইটস ওন সেক, দ্য ওয়ার্ক মাস্ট হ্যাভ আ ডেফিনিট লেসন ফর হিউম্যানিটি। মানে কি, তারা সাহিত্যের উদ্দেশ্যে সাহিত্য লেখেনি, রাদার দে হ্যাভ composed or written literary works for humanity। বলছে দ্য পোয়েট আর নট অনলি সিঙ্গার্স বাট লিডার্স, দে হোল্ড আপ অ্যান আইডিয়াল অ্যান্ড দে কম্পেল মেন টু রিকগনাইজ অ্যান্ড ফলো ইট। তার মানে তারা নিজস্ব একটা আদর্শকে প্রথমে প্রতিষ্ঠা করেছে, তারপর মানুষকে বাধ্য করেছে সেই আদর্শটাকে মেনে চলতে। দ্য নভেলিস্ট টেল আ স্টোরি হুইচ পিকচার হিউম্যান লাইফ। তাহলে আর নোবেলিস্টটা কী করেছে, একটা সমাজকে তুলে ধরেছে, পুরো সমাজের মানুষকে তারা পিকচারাইজ করেছে। অ্যাট দ্য সেম টাইম কল আস টু ওয়ার্ক অফ সোশ্যাল রিফর্ম অর ড্রাইভ হোম আ মোরাল লেসন। তবে একটা নির্দিষ্ট সমাজের ছবিকে তুলে ধরার মাধ্যমে নভেল কী করেছে, আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে এবং চেষ্টা করেছে যে আমরা যেন সমাজে এক ধরনের পরিবর্তন নিয়ে আসি। দ্য এসেইস্ট আর নিয়ারলি অল প্রফেটস অ্যান্ড টিচার্স। বলছে এসেইস্টরা অনেকটা প্রফেটস এবং টিচার্সের মতো, and use literature as the chief instrument of progress and education. Among them all we find comparatively little of the exuberant fancy, the romantic ardor and the boyish gladness of the Elizabethans. They write books not primarily to delight the artistic sense, তারা শুধু কি আর্টিস্টিক সেন্সটাকে ডিলাইট করতে বা আনন্দ দিতেই তারা যে বই লিখেছে তা নয়, বাট টু গিভ ব্রেড টু দ্য হাংরি অ্যান্ড ওয়াটার টু দ্য থ্রাস্টি সোল। কিন্তু তাদের লেখাগুলো ছিল অনেকটা ব্রেডের মতো, খাবারের মতো, যারা আমাদের হাংরি সোলকে বা থ্রাস্টি সোলকে খাবার বা পানি দিয়েছে। মিল্টনস ফেমাস সেন্টেন্স, তিনি বলেছিলেন মিল্টন, হ্যাঁ, আ গুড বুক ইজ দ্য প্রেশাস লাইফ ব্লাড অফ আ মাস্টার স্পিরিট। তাহলে একটা ভালো বই হচ্ছে কি, একটা মাস্টার স্পিরিটের লাইফ ব্লাডের মতো। অতএব এই কথাটাও মাইট বি রিটেন অ্যাক্রস দ্য হোল ভিক্টোরিয়ান এরা। এরাও চেষ্টা করেছে, দে tried their best to represent some best literary work to the men or people of that particular society, so that they can represent something very important or valuable which is very necessary for our delight or for making our soul delightful, or to get some moral lessons which can have better our life or lifestyle or our society, এগুলোর ব্যাপার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তাই বলছে উই আর স্টিল টু নিয়ার দিস রাইটার্স টু জাজ হাউ ফার দেয়ার ওয়ার্ক সাফার্স artistically from their practical purpose, but this much is certain, that whether or not they created immortal works, their books have made the present world a better and happier place to live in, and that is perhaps the best that can be said of the work of any artist or artisan. আর্টিস্ট মানে তার মানে কি, মানে প্রত্যেকটা সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম কি করেছে, ইমর্টাল হিসেবে আমাদেরকে
আমাদের বর্তমান সমাজকে বসবাসযোগ্য করে তুলে গেছে। এবং সেই বইগুলো যারা সাহিত্য চর্চা করে, সাহিত্যকে বোঝার চেষ্টা করে, সাহিত্য নিয়ে মোরাল লেসন পাওয়ার চেষ্টা করে, তারা সমাজকে বেটার প্লেস হিসাবে দিতে পারে। কিন্তু আমরা যে হারে সাহিত্য পড়ি, এই সাহিত্য দিয়ে কি আমাদের কোনো মানে কি কোনো পরিবর্তন হবে মনে হয়? সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল বা অন্যান্য কিছু কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলো তো? স্যার, পুরা হিস্টোরি অফ লিটারেচার পড়ে আমার মনে হচ্ছে যে স্যার মানে তৎকালে যত বিপ্লব সাধিত হয়েছে সব মানে এই লেখকদের দ্বারাই, তো মানে এত বেশি প্রভাবিত হয়েছে। হ্যাঁ তার সেটাই। এখন বর্তমানে প্রভাবিত হচ্ছে পলিটিক্স, মানে পলিটিক্যাল ব্যক্তিরা যেটা প্রভাবিত করতো বা ওনারা কোনো কিছু চেঞ্জ করতো, তখনকার দিনে লেখকরা করতো। হ্যাঁ 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 হ্যাঁ, এখনো এখন তো মোটামুটি লেজুর ভিত্তিক লেখক, বুঝো না? এখন লেখক হচ্ছে লেজুর হ্যাঁ ভিত্তিক লেখক। তারা খ্যাতি পাওয়ার চেষ্টা করে দ্রুত, টাকা ইনকাম করার চেষ্টা করে দ্রুত, এই হচ্ছে কাজ। কিন্তু সমাজকে তুলে ধরার জন্য হ্যাঁ অতটা স্যার, কোনো অতটা বিপ্লব করার মতো স্যার কাজী নজরুল ইসলাম হুম 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 কিংবা রবীন্দ্রনাথ মানে এদের মতো বিপ্লবী কোনো কবি সাহিত্যিক এখন আর নেই। হ্যাঁ হ্যাঁ, কারণ কি এখন হচ্ছে না? কারণ কি? কারণ বই পড়ার মানুষ নেই। যে রাইটার সৃষ্টি করে কারা বলো তো? রাইটার সৃষ্টি করে কারা? রিডারেরা, তাই না? রিটায়ার লাইন। হ্যাঁ, কিন্তু সে রিডার তো নাই। তাহলে বই যে লেখা হচ্ছে না তা নয়, বই এখনো মানুষ লিখছে, ভালো ভালো বই লিখছে, কিন্তু আসলে সেইগুলো পড়ার মতো বা পড়ে সেগুলোকে হজম করার মতো সময় মানুষের নেই। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে সমস্যা। কারণ আমরা আমাদের অধিকাংশ সময় নষ্ট করছি কি, বলা যায় যে দিনে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আমরা শুধু ফেসবুক ইন্টারনেটে নষ্ট করি, মিনিমাম। আর তখনকার সময়ে মানুষের এইগুলো ছিল না, তাই না? তারা তখন বই পড়ে এইগুলোতে কাজে লাগাতো। এখন ইন্টারনেট মিডিয়া হয়ে গেছে শক্তি। হুম, এই সময়ে আর ওইভাবে রিডার বা রাইটার খুঁজে পাওয়া মুশকিল। হুম, তার আইডিটা নিয়ে নে না, 3 মিনিট আছে। মাত্র 3 মিনিট? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তা দেখি। তাহলে এখন তোমরা সবাই পড়েছো তো নাকি ইয়াগুলো? অ্যাম্প্লিফিকেশন পড়েছো? অ্যাম্প্লিফিকেশন কি পড়া হয়েছে সবার, না জি পড়োনি? স্যার। হুম, জি স্যার। আচ্ছা তাহলে এখন লিখতে দিব, তোমরা লিখে জাস্ট জমা দিয়ে দিবা, হ্যাঁ? তার আর লিংক দিবেন না ক্লাসের? না, আর লিঙ্ক দিব না। 1 ঘন্টা আর বাকি আধা ঘন্টা ইয়ে করো, তোমরা একটু লেখো, হ্যাঁ? আর নতুন করে শুরু করবো না, মডার্ন এজটা আগামী দিন থেকে শুরু করবো, হ্যাঁ? ভিক্টোরিয়ান আচ্ছা। এজের ব্যাপারটা তো শেষ, আর নতুন করে শুরু করবো না। স্যার, হ্যাঁ ওই যে বাংলা যে বইটা আছে না শীতল ঘোষের, হ্যাঁ হ্যাঁ। ওই বইটার মধ্যে সূচিপত্রে লেখা আছে যে হচ্ছে মানে ইংলিশ মডার্ন পিরিয়ড যেটা আছে সেটা তো লেখা আছে, কিন্তু স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না। বইয়ের ভিতরে? পিডিএফ যেটা দিছিলেন আচ্ছা স্যার, পিডিএফ যেটা ছিল সেটাতে। আচ্ছা, পিডিএফ তো আমি দেখি না, এবার আমারও তো দেখাও নেই আসলে সব কিছু আছে কিনা। তোমাদের তোমরা দিয়েছিলা বা খুঁজেছিলা, পাওয়া গেছিল, এই জন্য দিয়েছিলাম। এখন ওটাতে পাওয়া গেছে কিনা বা আছে কিনা সেটা তো আমি ঠিক খেয়াল করি নাই, হ্যাঁ? আর যদি নাও থাকে। পড়ার জন্য একটু বের করছিলাম তো স্যার, অনেক খুঁজলাম, মানে পাই টু পাই পেজ খুঁজছি কিন্তু পাইনি ওটা। আচ্ছা, ওখানে হয়তো কোনোভাবে আউট হয়ে গেছে বা কেটে গেছে। যদি শীতল ঘোষের বইটা তো তাহলে দেখতে হবে যে আসলে কি অবস্থানে আছে, হ্যাঁ? যে প্র্যাকটিক্যালি বইটাতেও আছে কিনা, নাকি পিডিএফে বাদ পড়ে গেছে সেটা তো খেয়াল করা হয়নি। আচ্ছা তো স্যার মনে হয় বাদ পড়ছে ওটা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। সময় যেহেতু শেষের দিকে, আন্ডার 1 মিনিট, তাহলে আজকে আমরা এই যে ভিক্টোরিয়ান এজের এই শেষের সামারিটুকু আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। আগামী দিন থেকে আমরা মোটামুটি, দেখো অ্যাপেন্ডিক্স চলে এসেছে, মানে মডার্ন এজটা কিন্তু এখানে দেওয়া হয়নি এই বইয়ে, বুঝতে পারছো? দেখো আমরা যেহেতু 591 পেজে চলে এসেছি, মানে 606 পেজ, তার মানে এই বইটা কিন্তু আমরা মোটামুটি হলেও কমপ্লিট করেছি, তাই না? দেখো এখানে কি মডার্ন এজের ব্যাপারটা কিন্তু দেওয়া নেই। এই মডার্ন এজটা আমাদেরকে কল্যাণনাথ দত্ত থেকে পড়তে হবে। হুম, বুঝতে পারছো সবাই? হ্যাঁ ক্লাস শেষ। হ্যাঁ, তার মানে এই একটা বই আমরা মোটামুটি
শেষ করেছি।